সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে আমাদের উচ্চারণের 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা দেখব আসলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কোনগুলো আর কোনগুলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়। তার মানে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আসলে কোনগুলো মৌলিক স্বরধ্বনি এবং কোনগুলো মৌলিক স্বরধ্বনি নয়, এবং কোন স্বরধ্বনিগুলা আমরা উচ্চারণ লেখার সময় ব্যবহার করতে পারি আর কোনগুলো ব্যবহার করতে পারি না। আজকে আমরা ঠিক ব্যঞ্জন ধ্বনির সেই বিস্তারিত দেখব। তো আসলে প্রথমেই আমরা চলে আসি যে ব্যঞ্জন বর্ণ কোনগুলো এবং ব্যঞ্জন ধ্বনি। তো মূলত আমরা ওই যে সেই আগের সেই কনসেপ্ট যে আসলে আমরা ধ্বনি মুখে বলছি, যখনই সেগুলা লিখে ফেলছি সেগুলো কি হয়ে যাচ্ছে, বর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলা ব্যঞ্জন বর্ণ, আমাদের মোট ব্যঞ্জন বর্ণ আছে কিন্তু 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি বলতো? 30টি আছে। তাহলে দেখো তো, মোট বর্ণ ছিল 39টি, কিন্তু ধ্বনি কয়টি? 30টি। আমরা যেমন স্বরবর্ণ পড়েছি 11টি, কিন্তু স্বরধ্বনি কয়টি? 7টি। তাহলে দেখো তো, ধ্বনি কম কিন্তু বর্ণ বেশি। তার মানে আমাদের একটি ধ্বনির বিপরীতে বর্ণ একের অধিক আছে। সেগুলো আমরা খুঁজে খুঁজে বের করব যে আসলে কোন ধ্বনিগুলা, কোন বর্ণগুলা অতিরিক্ত রয়েছে। তা আমরা আজকে দেখবো যে আসলে এখানে 9টি, এখানে হচ্ছে যে এটা যদি আমরা বাদ দিই, 39 থেকে 30 যদি বাদ দিই, তাহলে আমরা 9টি এখানে বর্ণ পাবো। যেহেতু ধ্বনিগুলো এখানে লিখে প্রকাশ করা হয়েছে বর্ণের মধ্যে, সেখানে আমরা খুঁজবো আসলে কোন ধ্বনিগুলো। তো দেখো, আমাদের প্রথমে যে 5টি বর্গ আছে, আমরা বর্গ বলি ক চ ট ত প। এই 5টি বর্গে আমাদের 25টি বর্ণ এখানে স্থান দেওয়া হয়েছে। এই 25টি বর্ণের মধ্যে আমরা দেখবো যে এখানে কয়েকটি মৌলিক বর্ণ আছে, মৌলিক ব্যঞ্জন আছে, আর কোনটি মৌলিক না। তো মূলত আমরা যদি দেখি, এই যে এখানে একটা ইও পাবো, এই আসলে মৌলিক ব্যঞ্জন নয়। আবার এর ঠিক নিচেই নাসিক্য বর্ণ হিসেবে আমরা মূর্ধন্য ন পাবো, এই মূর্ধন্য নও কি মৌলিক ব্যঞ্জন নয়। তাহলে বর্গের মধ্যে শুধু আমরা এই 2টি বর্ণ পাবো, ইয় এবং মূর্ধন্য, এরা মৌলিক ব্যঞ্জন নয়। আচ্ছা, এদিকে তাহলে আসি। আমাদের দেখো, এই যে অন্তস্থ জ আছে, অন্তস্থ জ, এই অন্তস্থ জ আসলে মৌলিক ব্যঞ্জন নয়। মৌলিক ব্যঞ্জন হচ্ছে এই যে আমাদের বর্গীয় জ, যেটা বর্গের মধ্যে যে জ আছে, তাহলে এই জ হচ্ছে আমাদের মৌলিক ব্যঞ্জন। আসলে এই জ আসলে আমাদের মৌলিক ব্যঞ্জন নয়। আচ্ছা, তারপরে আমরা এখানে আমাদের স আছে 3টি, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। তাহলে এখানে এই মূর্ধন্য স হচ্ছে আমাদের মৌলিক ব্যঞ্জন নয়। আচ্ছা, তারপরে এইদিকে দেখো, আস্তে আস্তে অন্তস্থ অ, এর নাম কি বলতো? অন্তস্থ অ, এর নাম হচ্ছে অন্তস্থ অ। আসলে এই হচ্ছে মূল ব্যঞ্জন নয়, এই হচ্ছে আমাদের মূল ব্যঞ্জন নয়। আচ্ছা, আরো দেখো তাহলে, এই যে খণ্ডত আছে, খণ্ডত, আসলে এই যে ত এর ব্যঞ্জন রূপ, এটা হচ্ছে খণ্ডত, এও মূল ব্যঞ্জন নয়। অনুস্বর, এটা হচ্ছে এই উ এর ব্যঞ্জন রূপ, উ এর ব্যঞ্জন রূপ হচ্ছে কি অনুস্বর, এটাও মূল ব্যঞ্জন নয়। আচ্ছা, বিসর্গ, এই বিসর্গটা আমরা ব্যবহার করি, এটা সংস্কৃত প্রভাবিত, একেবারেই সংস্কৃত প্রভাবিত। তাহলে বিসর্গ ব্যবহার করা হয় আসলে কি, এই যে নাসিক্য ধ্বনিগুলো আছে, এগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলি। ও ইয়, মূর্ধন্য দন্ত ন এবং ম, ও ইয় ন ম, এগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলি। তার মানে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের নাকের ভিতর থেকে কিছুটা বাতাস বের হয়, এই জন্য নাসিক্য ধ্বনি বলা হয়। এদের বিপরীতে আমরা অধিকাংশ তদ্ভ্রম শব্দ লিখতে গেলে আমরা এই নাসিক ধ্বনির বিপরীতে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি। নাসিক ধ্বনির বিপরীতে কি ব্যবহার করি? চন্দ্রবিন্দু ব্যবহার করি। আর এই যে বিসর্গ, বিসর্গ আসলে আমাদের শব্দের মধ্যে সাধারণত সংস্কৃত তৎসম শব্দে বিসর্গ ব্যবহার করা হয়, এবং যে শব্দের মধ্যে বিসর্গ থাকে সেই শব্দটার ওই বর্ণের আগে, যেই বর্ণের আগে থাকে সেখানে আসলে দ্বিত্ব মানে ডাবল উচ্চারণ হয়। দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমরা 9টি যে বর্ণ চিহ্নিত করলাম, আসলে এই যে 9টি ধ্বনি বা বর্ণ, এরা আসলে মূল ধ্বনি নয়। তাহলে অবশ্যই এদের মূল ধ্বনি আছে, সেই মূল ধ্বনিগুলা আমাদের খুঁজে বের করতে হবে, তারা কারা। তো আসলে আমরা দেখি এদের সেই মূল ধ্বনিগুলা কারা। আমাদের এই যে এখানে যে ইও আছে, এই ইও আসলে রিপ্লেসমেন্ট হিসেবে এর দুইটা উচ্চারণ আছে। একটা হচ্ছে স্বতন্ত্র অ এর মতো উচ্চারণ হয়, অ। আরেকটা হচ্ছে যুক্ত বর্ণ হিসেবে ন এর মতো উচ্চারিত হয়, যুক্ত বর্ণ হিসেবে ন এর মতো। আমরা যদি বলি অঞ্চল, অঞ্চল, চঞ্চল, তাই না, তখন ইয় চ,
ইও চ যুক্ত থাকে তখন হচ্ছে নয়ের মতো হয়। আবার যদি বলি স্বতন্ত্র মিয়া, মিয়া মিয়া শব্দ যখন বলি তখন মিয়া অয়ের মতো হচ্ছে, কিন্তু ইয়ের হচ্ছে দুইটা। নয়ের রিপ্লেসমেন্ট কি আসলে এই দন্ত না, দন্ত না মূলধ্বনি, কিন্তু মূর্ধন্য কি আমাদের মূলধ্বনি নয়। এই জন্য মূর্ধনা শুধু তৎসম শব্দে ব্যবহার করা হয়, শুধু সংস্কৃত সংস্কৃত প্রভাবিত তৎসম শব্দে ব্যবহার করা হয়, ও কিন্তু অতৎসম শব্দে ব্যবহার করা যায় না। ঠিক তেমনি আমাদের যে অন্তস্থ জ আছে, অন্তস্থ জর মূলধ্বনি কি? অন্তস্থ জর মূলধ্বনি হচ্ছে বর্গীয় জ। এই জ হচ্ছে মূলধ্বনি, অন্তস্থ জ আমাদের মূলধ্বনি নয়। তাহলে মূর্ধন্যস্বয় মূলধ্বনি কি আসলে? মূর্ধন্যস্বয় মূলধ্বনি হচ্ছে তালব্য স। আমাদের অন্তস্থ অয়ের মূলধ্বনি কি? অ। এ আসলে কি বললাম? অন্তস্থ অ, এ হচ্ছে অ। অন্তস্থ অ মানে কি? অন্তস্থ অ মানে অন্ত মানে ভিতরে, যেই অ ভিতরে থাকে। এই যে অন্তস্থ অকে তুমি কোনো শব্দের শুরুতে দেখতে পাবে না। শব্দের শুরুতে থাকা মানে কি? এই চেহারায় থাকে, অ থাকে। শব্দের শুরুতে থাকা মানে কি? অ থাকে। যখন শব্দের মাঝে বা শেষে চলে যায়, মাঝে বা শেষে কখনোই আমরা অকে এইভাবে আমরা লিখতে পারি না। মাঝে বা শেষে অকে এইভাবে লিখতে পারি না। তাহলে কিভাবে লিখবো তখন? মাঝে বা শেষে যদি অ থাকে, যে এদের মধ্যে এই ব্যঞ্জনের সাথে লুকায় থাকে, অথবা হচ্ছে এই যে অন্তস্থ এই চেহারায় ওকে দেখা যায় মাঝে বা শেষে। ঠিক আছে, তেমনি এই যে খণ্ডত এর রিপ্লেসমেন্ট কি আছে? এর পরিবর্তে আমরা এই যে তয়ের হস ব্যবহার করতে পারি। তয়ের হস মানে ত ব্যঞ্জন খণ্ডত। অনুস্বর কি? এটা হচ্ছে উ এর রূপ, উ এর ব্যঞ্জন রূপ, হস উ হস অনুস্বর। আর বিসর্গ মানে কি বললাম? দ্বিত্ব হবে। বিসর্গ মানে কি হবে? দ্বিত্ব হবে। আর এই চন্দ্রবিন্দু কি? এই যে নাসিক্য যে ধ্বনিগুলো আছে, চন্দ্রবিন্দু হচ্ছে সেই নাসিক্য ধ্বনিগুলোর বিপরীতে ব্যবহার করা হবে। তাহলে আমরা দেখে ফেললাম যে আসলে এই যে 9টি ধ্বনি আছে এদের রিপ্লেসমেন্ট আমরা আলাদা করে দেখে নিয়ে আসো। তাহলে ইওর যে আমাদের আছে, ইওর হচ্ছে রিপ্লেসমেন্ট আমাদের দুইটা, একটা বললাম স্বতন্ত্র অ, আর একটা হচ্ছে ন। বলতো মূর্ধন্যয়, তাহলে মূর্ধন্যের রিপ্লেসমেন্ট, হ্যাঁ মূর্ধন্যের পরিবর্তে আমরা কি বসাবো? দন্ত ন অবশ্যই। অন্তস্থ জ কি হবে? বর্গীয় জ হবে। মূর্ধন্য স কি হবে? বলো, তালব্য স হবে সবসময়। তারপরে খণ্ডতা কি হবে? তয়ে হস হবে। অনুস্বর কি হবে? ম হস। বিসর্গ কি হবে? দ্বিত্ব। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে দুইবার উচ্চারিত হবে, যার সামনে বিসর্গ থাকবে সে দুইবার উচ্চারিত হবে। আচ্ছা, চন্দ্রবিন্দু এটা কি হবে? চন্দ্রবিন্দু আমরা নাসিক্য ধ্বনি ব্যবহার করতে আমরা ব্যবহার করি। নাসিক্য ধ্বনি এই যে এইগুলা ও ইও নমা, ও ইও নমা, এই নাসিক্য ধ্বনি ব্যবহার করতে আমরা কি চন্দ্রবিন্দু ব্যবহার করি। অন্তস্থ অ, এই যে এর রিপ্লেসমেন্ট কি হবে? ও রিপ্লেসমেন্ট আসলে কেউ নাই, এই অন্তস্থ এর রিপ্লেসমেন্ট হচ্ছে অন্তস্থ অয়। অন্তস্থ অয় থাকবে, কারণ অন্তস্থ অর চেহারায় একটাই, অন্তস্থ অর চেহারা একটাই, এই চেহারা বাদে তাকে অন্য কোনো চেহারায় রাখা যায় না। তাহলে আমরা যখন স্বরধ্বনি দেখেছিলাম যে আসলে কে কে মারা যাবে, তার পরিবর্তে কে কে বসবে। তাহলে আমাদের এখানে এই যে ব্যঞ্জন ধ্বনির ভিতরে আমরা যে এখানে এই যে 9টি আমরা পেলাম, 9টি ব্যঞ্জন পেলাম, 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে 8টি ব্যঞ্জন কি হবে? এরা হচ্ছে সবাই ইন্তেকাল, মারা যাবে, এরা সবাই মারা যাবে। ঠিক আছে, এরা যখন মারা যাবে তাহলে এদের রিপ্লেসমেন্ট, এদের পরিবর্তে কে কে আসবে? এদের পরিবর্তে এটা। এই জন্য আমরা কোনো উচ্চারণের কোনো শব্দের বানানে যদি এই বর্ণগুলা দেখতে পাই, বানানে যদি এই বর্ণগুলা দেখতে পাই, তাহলে সেই উচ্চারণের সময় কখনো এই বর্ণগুলা লেখা যাবে না। তো ওদের পরিবর্তে সবসময় কি করব? এরা। তাহলে এরা যেহেতু মারা যাবে, সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। এরা মারা গেল, মারা যাওয়ার পরে কি এদের রিপ্লেসমেন্টে, এদের প্রতিনিধি হিসেবে এই ধ্বনি তো মূল ধ্বনি, এগুলো সব মূল ধ্বনি, এই মূল ধ্বনিগুলো সেখানে বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে এই ব্যঞ্জন ধ্বনি যেগুলো মূল ব্যঞ্জন হয় সেই ধ্বনিগুলা কিভাবে কাজ করবে সেগুলা আমরা কয়েকটি উদাহরণ সহকারে আমরা বুঝতে পারি। যদি আমি এখন লিখি যে ইও দিয়ে আমি আমাদের যে যে মিয়া বানাবো, এটা আমরা খুব অল্প শব্দ আছে বাংলায় ইও সরাসরি এরকম বসে, তার মধ্যে মিয়া শব্দটি আমাদের খুবই প্রচলিত। তো দেখো তো মিয়া শব্দটি আমি যদি লিখি, এখন কি এর উচ্চারণ আমি লিখি, মিয়া শব্দের উচ্চারণ লিখবো। উচ্চারণ কিভাবে লিখবো? আমরা মিয়া বানানতে কিন্তু বর্তমানে ইও আর ব্যবহার করি না, বর্তমানে আমরা অন্তস্থ দিয়ে লিখি, অন্তস্থ। দেখো তো মিয়ের স্বতন্ত্র, ইয়ের স্বতন্ত্র উচ্চারণ বলেছিলাম অ এর মতো। তাহলে এই যে অ থেকেই তো এই অন্তস্থ আসছে মিয়া।
অথবা আমি যদি উচ্চারণ এইভাবে লিখি, এটা বলি মিয়া, 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 তিনটে কিন্তু একই রকম। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে, হ্যাঁ, তো মিয়ার উচ্চারণ আমরা এই যে এইভাবে আমরা অন্তঃস্থ লিখি, যেহেতু এটা ও এখানে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি, কারণ এগুলো কি নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনির পরিবর্তে আমরা কি বলেছিলাম, এই যে চন্দ্রবিন্দু ব্যবহার করব, নাসিকের পরিবর্তে কি ব্যবহার করব, চন্দ্রবিন্দু। আচ্ছা ঠিক আছে, এখন এই ইউ, ইউ হচ্ছে যে আমাদের বর্ণ, তালব্য বর্ণ, এগুলা চ ছ জ ঝ ইউ, তালব্য বর্ণগুলা ইউ কি করে এদের সাথে যুক্ত হিসেবে বসে। এই ইউ হচ্ছে ঝয়ের সাথে, জয়ের সাথে, ছয়ের সাথে, চয়ের সাথে যুক্ত হিসেবে বসে। যখনই এরা যুক্ত হিসেবে বসে তাহলে কি হয়, ইউর সাথে যদি এরা যুক্ত হয়ে যায় তাহলে সেটা ন হিসেবে হয়। আরেকটা আছে ইউর উচ্চারণ, ও যদি বর্গীয় জ প্লাস ইউ হয়, বর্গীয় জ প্লাস ইউ, হ্যাঁ তোমরা দেখেছো বর্গীয় জ প্লাস ইউ কোনটা, এই যে এটা, এটা তখন কি হয়, তখন এই যে গ, গ উচ্চারণ হয়, তখন কি হয়, গ উচ্চারণ হয়, গ, গ। বর্গীয় সাথে ইয়ে হলে কি হয়, গ, যেমন জ্ঞান, জ্ঞান। তাহলে ইয়ে হচ্ছে আমাদের যুক্ত হিসেবে থাকলে আমি যদি এখন বলি পঞ্চম, 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 তাহলে কি এই যে ইয় চ, এর মধ্যে কি আছে, ইয় চ, তাহলে উচ্চারণ কি লিখবো, পঞ্চম, তাহলে লিখবো হচ্ছে পন, অক্ষর কয়টা, দুইটা, পন এবং কি চম, পঞ্চম। তাহলে এবার চম লিখবো, চম, এই যে চয়কার চম, তাহলে কি পঞ্চম, ঠিক আছে। তাহলে এই যে পঞ্চম লিখলাম, তাহলে আমাদের এসে দুইটা। আচ্ছা, তো এখন এই যে পঞ্চম লিখলাম চ, চ, হ্যাঁ পঞ্চম, এই যে এখানে ন কিন্তু উচ্চারণ হয়ে গেল, পন ইউটা ন হিসেবে উচ্চারিত হয়ে গেল, এই জন্য কিন্তু এখানে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব না। কিন্তু মিয়া, মিয়া ও কিন্তু এগুলাই কিন্তু আছে, এই জন্য সেখানে চন্দ্রবিন্দু ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা ইউর উচ্চারণ দেখলাম। তাহলে এই যে আমরা জ্ঞান, জ্ঞান, জ্ঞান বানান আমাদের এরকম, এই যদি উচ্চারণ লিখবো কি, এই যে গ, এটা যেহেতু বর্গীয় জ ইউ, বর্গীয় জর সাথে ইউ, এই জন্য ওর উচ্চারণটা গ এর মতো হয়, ওর উচ্চারণটা কিসের মতো হয়, গ। তাহলে আমরা এখন লিখবো জ্ঞান, জ্ঞান, ঠিক আছে, এটা কি লিখবো, জ্ঞান। এখন এই যে যেহেতু বর্গীয় জ ইউ আছে, ইউ থাকা মানে কি, ইউ এখন তো ইউর উচ্চারিত তো উচ্চারণ হয় নাই, হ্যাঁ ন হয় নাই, ন বাদে অন্য কিছু আছে, সাউন্ড আছে, এই জন্য আমরা কি করব, চন্দ্রবিন্দু দেবো, জ্ঞান, এখানে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ইউর উচ্চারণ দেখলাম। আমরা যদি মূর্ধন্য দিয়ে দেখি, মূর্ধন্য দিয়ে একটা শব্দ কি হতে পারে, মূর্ধন্য দিয়ে শব্দ যদি বলি মরুন, আমরা যদি বলি মরুন, মরুন বানান হচ্ছে মূর্ধন্য না, কিন্তু এর উচ্চারণ কি হবে, উচ্চারণ হবে, বলো তো পারবে তোমরা, উচ্চারণ হবে হ্যাঁ ম রুন, ম রুন, এখানে কিন্তু দন্তন্য চলে আসবে, ম রুন, দন্তন্য চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা অন্তস্থ জ দিয়ে যদি কোনো শব্দ লিখি, আমরা যদি লিখি যাত্রী, এখানে হচ্ছে যাত্রী, অন্তস্থ জ, যাত্রীর উচ্চারণ কি দিয়ে লিখবো, কিভাবে লিখবো, অবশ্যই এই যে মারা গেছে, মারা যাওয়ার পরে কি আসছে, বর্গীয় যা, তাহলে এই যে লিখবো জাত, যাত্রী। এটা তয় রফলা, কিন্তু তয় রফলা, রফলা নিয়ম একটু বলে দিই, রফলা যদি কোনো শব্দের মাঝে বা শেষে থাকে সে কি হয়, সে হচ্ছে বহাল থাকে, মানে রফলা থাকবে এবং দ্বিত্ব হবে, ডাবল হয়ে যায়, যাত্রী, যাত্রী, দেখো ডাবল হয়েছে, তো ডাবল হয়েছে, যার সাথে থাকবে যাত্রী, তয় রফলা রস্বইটা, দীর্ঘই দিতে পারবো না, আমরা আগে শিখেছি দীর্ঘই দেওয়া যাবে না, ও মারা গেছে, তাহলে ওর পরিবর্তে কি রস্বই হবে, যাত্রী, তাহলে যাত্রী, ওকে। আচ্ছা, আমরা মধ্যম স দিয়ে দেখি, আমি এখন লিখি হচ্ছে বিষাক্ত, যদি আমরা লিখি বিষাক্ত, মধ্যম স দিয়ে লেখা আছে বিষাক্ত, তাহলে এর উচ্চারণ কি লিখবো, বি, কোন স হবে, মধ্যম স এর পরিবর্তে সবসময় কি তালব্য স, লিখবো বিষাক্ত, বিষাক্ত, কয়টা অক্ষর, তিনটি, অক্ষর ভেঙে ফেলবো, অক্ষর ভেঙে ফেললেই তোমার উচ্চারণ হয়ে গেছে, বিষাক, এই যে আমরা হয় দিলাম, থেমে গেলাম বলে, লাস্টে কি দেবো, তো, বিষাক্ত, শেষ, বিষাক্ত। আচ্ছা, খণ্ডত দিয়ে আমরা লিখি হঠাৎ, কি হঠাৎ, হঠাৎ, বানানে এটা কি হবে, বানানে সাধারণত খণ্ডত থাকে, হঠাৎ, এর উচ্চারণ কি হবে, হ ঠয়াকার ত, কিন্তু অবশ্যই হস দিতে হবে, হঠাৎ, থেমে যাচ্ছে না, এই জন্য হস দিতে হবে, হঠাৎের উচ্চারণ হচ্ছে এরকম। আচ্ছা, আমরা অনুস্বার দিয়ে যদি লিখি, অনুস্বার দিয়ে লিখলে কি হবে, বলো একটা শব্দ,
কিংবদন্তি, কি লিখলাম? কিংবদন্তি। কয়টা অক্ষর আছে? কিং বদন্তি, কিংবদন্তি। ঠিক আছে, কিংবদন্তি। আচ্ছা, তাহলে এর উচ্চারণ কি হবে? আমরা যদি লিখি কয় ঘুষি, এই যে অনুস্বরের জায়গায় কি দিব? ও। অনুস্বরের জায়গায় কি দিব? ও। অনুস্বরের রিপ্লেসমেন্ট কে? ও। কিং ব দন, তারপরে তি, কিং ব দন তি। এটা হচ্ছে আমাদের এর উচ্চারণ। ঠিক আছে। আচ্ছা, যেখানে বিসর্গ থাকে তাহলে সেটা কি হয়? বিসর্গ থাকলেই দ্বিত্ব হয়। যেখানে বিসর্গ থাকে সেখানে কি হয়? দ্বিত্ব হয়। আমি যদি এখন লিখি দুঃখ, দুঃখ বানান, তাহলে এর উচ্চারণ কি হবে? দুঃখ বানানের উচ্চারণ দুঃখ। এই যে ক্ষয়ের আগে দ্বিত্ব হচ্ছে দুঃখ। ঠিক আছে, ডান। আচ্ছা, এখানে একটা কথা বললাম, তাহলে খ তো ডাবল হওয়ার কথা, দুইবার হওয়ার কথা, কিন্তু এখানে ক কেন হলো? ক কেন হলো? এটা কিন্তু অনেকেই আমরা বুঝি না, বা অনেকেই বুঝতে পারি না যে আসলে খ তো ডাবল হওয়ার কথা, দুইবার কেন হয়ে যাচ্ছে। আমরা যদি আরো একটা শব্দ লিখি, আমি শব্দ যদি লিখি হচ্ছে সভ্য, সভ্য লিখি, তাহলে সভ্যর উচ্চারণ লিখলে কি হবে? সভ্যর উচ্চারণটা যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি সভ্য, তাহলে বসা, হ্যাঁ, সভ্য। যদি জ ফলা থাকে শব্দের মাঝে বা শেষে, যদি জ ফলা থাকে তাহলে সেই শব্দ দুইবার উচ্চারিত হয়। এখানে যেমন খ দুইবার উচ্চারিত বিসর্গ থাকার কারণে, ঠিক তেমনি জ ফলা থাকার কারণে ও কি হচ্ছে? দুইবার উচ্চারিত হচ্ছে। তাহলে এখানে আছে সভ্য, কিন্তু এখানে ব উচ্চারণে ব হলো। এটা কেন হলো? এটা কেন হলো? এর কারণ আছে এই জায়গায়। দেখো, আমরা এখানে যখন আমরা স্বরধ্বনি উচ্চারণ করি তখন পড়ি এটা হচ্ছে অল্প প্রাণ, আর এটা হচ্ছে মহাপ্রাণ। এটা হচ্ছে অল্প, এটা হচ্ছে মহা। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। ক খ, ক খ, অল্প প্রাণ মহাপ্রাণ। গ ঘ, প ফ, ব ভ, অল্প প্রাণ মহাপ্রাণ। এখন হচ্ছে মজার বিষয় হচ্ছে এই যে যে মহাপ্রাণ ধ্বনিগুলো, এই মহাপ্রাণ ধ্বনি কখনোই ডাবল করা যায় না। মহাপ্রাণ ধ্বনিকে কখনোই কি দ্বিত্ব করা যায় না, ডাবল করা যায় না। মহাপ্রাণ ধ্বনি ডাবল হয় না। এই জন্য এখানে যখন আমরা খ ডাবল করে দিলাম, কিন্তু আসলে খ ডাবল হবে না। তাহলে কি হবে? দেখো, এরা সবাই কিন্তু কাছাকাছি ধ্বনি। ক খ এরা কি? কাছাকাছি ধ্বনি। ক খ এরা কি? কাছাকাছি ধ্বনি। ক খ, গ ঘ এটা আবার কাছাকাছি ধ্বনি। চ ছ এটা কাছাকাছি ধ্বনি। তাহলে এই যে খ এর অল্প প্রাণ কে? ক। যখন খ ডাবল হবে না, তাহলে ডাবল তো আমাকে করতে হবে। কাকে নিব? এর আগে যে আছে তাকে দিল। এই জন্য দুঃখ এখানে করা হয়েছে। সভ্য, দেখো ভ একটা মহাপ্রাণ ধ্বনি। ভ কি? মহাপ্রাণ ধ্বনি। এই জন্য এই ভকে ডাবল করা যাবে না। এই জন্য কি করব? সভ্য, ভয়ের অল্প প্রাণ কি? ব, এখানে ব হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের যদি বলি হচ্ছে তথ্য, তথ্য কি হবে? তথ্য ডাবল করা যাবে না। তথ্য কি করব? তয়কার ত, থয়কার, তথ্য লিখবো। এই যে থ হচ্ছে মহাপ্রাণ, থ মহাপ্রাণ, এই জন্য ডাবল হবে না। সবসময় কি হবে? ওর আগে যে অল্প প্রাণ আছে সে অল্প প্রাণ নিয়ে নেবে। তথ্য। আর হচ্ছে আমরা চন্দ্রবিন্দু নাসিকা ধ্বনির জন্য ব্যবহার করব পাশাপাশি অন্তস্থ অ। এই অন্তস্থ অ কি করবে? একমাত্র এই অন্তস্থ অ বেঁচে থাকবে। ওকে কখনোই কি করা যাবে না? মেরে ফেলা যাবে না। অন্তস্থ শুধু বেঁচে থাকবে। আমরা যদি একটা শব্দ লিখি, যদি লিখি হচ্ছে দ্বিতীয়, 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 এই লাস্টে কিন্তু এটা অন্তস্থ অ। ওটা কি? অন্তস্থ অ, কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে ও এর মতো। কিসের মতো? ও এর মতো। আমরা জানি অ ও এর মতো উচ্চারিত হয়। অ ও এর মতো উচ্চারিত হয় অনেক সময়। এখানে সেই ও এর মতো উচ্চারিত হয়। তাহলে এটা যখন আমরা উচ্চারণ লিখবো তখন এইভাবে লিখবো দ্বিতীয়, অন্তস্থ ওকার, অন্তস্থ এ ওকার, দ্বিতীয়। এখানে তো আমরা অ লিখতে পারি না। এখানে আমরা অ এভাবে লিখতে পারি না। এখানে আমরা অ উকার এভাবে লিখতে পারি না। এইভাবে লিখতে পারি না। এই জন্য কি ওকে বলা হয় অন্তস্থ অ। ও মাঝে বা শব্দের শেষে থাকে। মাঝে বা শব্দের শেষে থাকে। কখনোই কোনো শব্দের শুরুতে তুমি এই শব্দের শুরুতে এটাকে দেখতে পাবা না। এটাকে শব্দের শুরুতে দেখা যায় না। এরা মাঝে বা শেষে থাকে। শব্দের শুরুতে আসলে কি হয়ে যায়? ওর চেহারা এরকম হয়ে যায়। এই জন্য ওর নাম হচ্ছে অন্তস্থ অ। তাহলে এ শুধু বেঁচে থাকবে। বাকি আমরা যে ধ্বনিগুলো দেখলাম এরা একটাও বেঁচে থাকবে না। এদের পরিবর্তে কে কি হবে আমরা সেগুলো দেখলাম। তাহলে আমরা স্বরবর্ণে, স্বরধ্বনি, স্বরবর্ণে আমরা দেখলাম কোনগুলা হতে পারে। আজকে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি দেখে ফেললাম। তাহলে আমাদের উচ্চারণের একেবারে যেটা বেসিক আমরা বলি, যেটা মূল বিষয়, সেটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। এইবার হচ্ছে আমাদের কিছু বিষয়ের আমরা নিয়ম দেখব।
আগামী ক্লাসে আমরা দেখবো যে কিছু কিছু অধ্বনির উচ্চারণ কি, এরপরে ও ধ্বনির উচ্চারণ কি, এগুলো আমরা দেখব এবং কিছু উদাহরণ দেখব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা সাজেশন আকারে গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো দেখব, আশা করি এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং শুধু পরীক্ষায় কমন না, তোমার উচ্চারণকে সাবলীল ও সুন্দর করতে আমাদের এর ভূমিকা কিন্তু অনেক বেশি। তাই আমাদের শুধু জানতে হবে যে আসলে আমাদের যে এই বর্ণমালা, এই ধ্বনি বর্ণ কিভাবে ফাংশনালি কাজ করে এবং আমাদের উচ্চারণে সহায়তা করে। এখান থেকে আমাদের বানানের নিয়ম শিখবো, এখান থেকে আমাদের অনেক কিছু এই ধ্বনি বর্ণ থেকে কিন্তু হবে। এখান থেকে সন্ধির নিয়ম আসবে, এখান থেকে হচ্ছে তোমার বানানের নিয়ম আসবে, সবগুলো আমরা ধ্বনি বর্ণ থেকে শিখবো। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে। ধন্যবাদ সকলকে।